এক্সেস অ্যাকাউন্টও আছে, আমার সবকিছুই অল ওকে। বাট আপনার এই ইন্ডিকেটরটা যখন আমি সেট আপ করলাম সবকিছু ঠিকঠাক ছিল। আমার সমস্যাটা হয়েছিল যে যেখান থেকে আমাদের এন্ট্রিটা মানে নেওয়ার কথা বলে, যে এখান থেকে আপনি এন্ট্রিটা নেবেন, হ্যাঁ, হ্যাঁ, আপ ডিরেকশন হোক ডাউন ডিরেকশন হোক যেটাই হোক, দেন এসএল লাগাইতে বলে। হ্যাঁ, হ্যাঁ। তো যখন আমি মানে যখন ওই জায়গাটায় আসে, আমি যখন আপনার ওইখান থেকে ট্রেডটা নেই, এক্সিকিউট করি, এসএলটা দিই, তখন ওইটা মানে আমি দেখতেছি কি একটু নিচে নেমে আসে, একটু নিচে আচ্ছা, আচ্ছা, নেমে আসতেছে আর কি। এই আচ্ছা, মানে এটা। আচ্ছা, এটা নিয়ে কথা বলি একটু। তারপরে আবার আরেক টপিক আসলে সেই টপিকে চলে ওকে যাব। ওকে। ব্যাপারটা হলো আমরা একটু যেটা হলো কন্টিনিউয়াস ক্লাস করলে যেটা হবে, জিনিসগুলো একটার পর একটা সহজে মাথায় ঢুকে যাবে, আর গ্যাপ দিলে ব্যাপারটা এলোমেলো হয়ে যাবে। তো আমরা এইভাবে কন্টিনিউয়াস চেষ্টা করব। আচ্ছা, যেটা হলো প্রবলেমটা হলো এরকম যে সাপোজ এখানে আমাকে এন্ট্রি করতে বলছে 2635-এ, জি। কাছাকাছি নিয়ে এই পাশে তাহলে দেখা যাবে 2635-এ এন্ট্রি করতে বলছে, এসএল নিতে বলছে আমাকে 2632-এ। তো আপনি জি। যখন নিয়ে নিচ্ছেন, একটু পরে তখন দেখা নিচের গেল দিকে নেমে আসতেছে। 2 মিনিট 4 মিনিট পরে দেখা গেল যে এসএলটা আরো নিচে নেমে আসছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এমনটা হয়। এমনটা হচ্ছে কখন যখন মার্কেট স্প্রেড করা শুরু করে। সাপোজ এই এই ইন্ডিকেটরটা যে লজিকের উপরে কাজ করে, এখানে লজিকগুলো হচ্ছে উম, 1 মিনিট, আমি একটু লজিকগুলো বের করি, তাহলে আমি এটা আবার দিয়েও দিব, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। ইউজার ম্যানুয়াল এখানে কয়েকটা জিনিসের উপরে, কি ফাংশনের উপরে কাজ করে, সেটা হলো যে সে সর্বপ্রথম এখানে দেখে যে এটিআর ব্যান্ড কি বলতেছে, আর তারপরে হচ্ছে এটিআর ব্যান্ডের উপরে এবং মার্কেটের যে ভোলাটিলিটি সেটার উপরে বেস করে সে কনফার্মেশন নিয়ে আসে। আর এন্ট্রি কন্ডিশন যেটা, সেটা হলো যে বুলিশ এন্ট্রির ক্ষেত্রে সে প্রথম সাপোর্ট জোন দেখে। তারপর আমি এই শীটটা দিয়ে দিব, আমি মুখে মুখেই বলি, হ্যাঁ, ওটা দেখে তো কোনো লাভ হবে না, ওটা আমি দিয়ে দিব। জি স্যার, জি স্যার, বল। তো যেটা হলো যে এ যে লজিকের উপরে অ্যানালাইসিস করে এই রেজাল্টটা দেয়, পেছনে 100টা ক্যান্ডেলকে সে অ্যানালাইসিস করে, করার পরে সেই রেজাল্টটা দেয় যে এখান থেকে মার্কেট এখানে যাবে, আর তুমি এখানে সেল লাগাও। কিন্তু দেখা যায় যে মার্কেটে যদি একটু বেশি বাই সেল হয়ে যায় বা ভলিউম চেঞ্জ হয়ে যায়, তখন এটা দেখা যায় যে নিচের দিকে নেমে যায় বা উপরের দিকে নেমে যায়। কিন্তু আমরা এইটাকেই ইউজ করে স্কাল্পিং করব ঠিক এইভাবে, যেটা কিনা আমি গত ক্লাসে একটু সংক্ষেপে বলছিলাম, আজকে বিস্তারিত বলে দিই। এক্সনেসে চলে যাই। আচ্ছা, সাপোজ একটা রিয়েল অ্যাকাউন্টে যাব। আচ্ছা, রিয়েল অ্যাকাউন্টেই যাই। তো এই হচ্ছে আমাদের রিয়েল অ্যাকাউন্ট। এখন এখানে আমি লট নিয়ে নিলাম 0.05, যেহেতু টেস্ট করব। আমরা এখানে ওয়ান ক্লিক ফর্মটা নিয়ে নেব যাতে তাড়াতাড়ি করে এন্ট্রি নিতে পারি সিগন্যাল পাওয়ার সাথে সাথেই। আর নিচে এটাকে একটু উপরে তুলে রাখবো আমরা ক্লোজ করার জন্য। আচ্ছা, এইবার যেটা হলো মার্কেট বলছে যে এখানে তুমি এন্ট্রি নাও, উপরে তুমি এখানে টেক প্রফিট নিবা। তো আর দেখার মানে সময় নষ্ট করার কোনো ইয়ে নেই, কারণ মার্কেট অলরেডি কিন্তু এখান থেকে এখানে উঠে গেছে। 1 মিনিটের ক্যান্ডেল সেট আপ করা আছে কি আছে। তো মার্কেট অলরেডি অনেকটা উপরে উঠেই গেছে, তাই না? সেক্ষেত্রে আমরা তাড়াতাড়ি করে আগে বাই নিয়ে নেব। তো এই যে বাই নিয়ে নিলাম, বাই নিয়ে নেওয়ার পরে আমাদের টার্গেট হচ্ছে মার্কেট যাবে হলো এই পর্যন্ত। তাই স্কাল্পার আমরা কি করব, আমরা জাস্ট এখানে দেখব যে আমার প্রফিটের দিকে যাচ্ছে কিনা। এবং মার্কেট যদি এখান থেকে উঠে, ওই যে আমরা স্ট্রাকচার অনুসারে দেখছিলাম যে সর্বোচ্চ কিন্তু এই পর্যন্ত উঠবে, আর জি। এখানে টেক প্রফিট দেখাই দিয়েছে কিন্তু তার একটু উপরে, অর্থাৎ এইটা ইনশিওর এটাতে যাবে, একটু হয়তো বা ঘোরাফেরা করে তারপরে যাবে। তো আমরা জাস্ট ট্রেডটা নিয়ে আমরা দেখব যে আমার কি এখানে লসের দিকে আছে নাকি প্রফিটের দিকে আছে।
যদি দেখি মার্কেট, আমি কিন্তু এখনো এসএল বা টিপি কোনোটাই সেট করিনি, শুধু এন্ট্রি নিয়ে আসি। এন্ট্রি নিয়ে এই জন্যই আসি যে আমি ইনস্ট্যান্ট কেটে দেবো। এই যে আমার $1 প্রফিটে যখন চলে যাবে বা $2 প্রফিটে চলে যাবে, তখন আমি কেটে দিব। এখন কিন্তু $4 লসে আছে। তো মার্কেট এখান থেকে এই পর্যন্ত যাবে। এখন যখন মার্কেট এখানে ক্লোজ হওয়ার পরেও নিচের দিকে যাচ্ছে, তখন এসএল একটু নিচের দিকে নেমে যাবে। এই জন্য আমরা এসএলটাকে সেট করব না। এসএলকে সেট না করে, যদি কখনো এরকম হয় ট্রেড নিয়ে ঘুমায় যাই, তাহলে এসএল সেট করবো, আদারওয়াইজ এসএলকে সেট করবো না। কারণটা হলো এই যে এসএল আছে তার থেকে 2 থেকে 3 পিস নিচে নামতে পারে এবং এসএলটা পিছনের দিকে চলে যেতে পারে, কোনো সমস্যা নেই। আবার এটাও একটু উপরে উঠতে পারে, বাট এটা অ্যাভারেজ একটা থিঙ্কিং। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের এখানে কিন্তু $2 প্রফিটে উঠছিল, তাই না? এই যে এখানে খেয়াল করব, এই যে $1, এই যে $2 প্রফিট উঠে গেছে। তো আমি কেটে দিলাম, $60.83 প্রফিট নিলাম, তাই না? এই যে $60.83 প্রফিট নিলাম, কেটে দিলাম। কারণটা হলো কি, যে আমরা এইখানে এন্ট্রি নিয়েছিলাম, মার্কেট যাবে এইখানে পর্যন্ত, অর্থাৎ এইখানে দেখি আমরা এইখানে এন্ট্রি নিয়েছিলাম, মার্কেট যাবে এই পর্যন্ত, কিন্তু আমরা অতক্ষণ ওয়েট করব না। অতক্ষণ ওয়েট না করে আমরা কি করব, আমাদের প্রফিট $2 বা $3 বা $4 হয়ে গেছে, আমরা তাৎক্ষণিক ট্রেডটাকে ক্লোজ করে দেব। স্ক্যালপিংয়ের বুঝতে মেইন পারছি। ফর্মুলা এইটা। এবং যদি আপনি আমার ট্রেডগুলো দেখেন, কোনোটাতে কিন্তু আমি বেশি প্রফিট করিনি। 3, 5, 1, 2, $11, $2, $6, $7, এখন যেটা করলাম $4। ঠিক আছে? অর্থাৎ আমরা কখনই এইটাকে একদম ফিক্সড মনে করব না যে ও দেখাইছে মানে এটা থেকে একদম 100 উপরে যাবে না বা নিচে যাবে না, বা এসএল দিছে এটা হবে না। কারণটা হলো মার্কেট যখন নিচে যাওয়া শুরু করবে, তখন ও ডিসিশনটাকে চেঞ্জ করবে। বাট এমনটা কখনোই হবে না যে মনে করেন 50% ডিসিশন চেঞ্জ হয়ে যাবে, 20% বা 10% ডিসিশন চেঞ্জ হবে। 10% হইলে, যেমন এখন আছে এসএলটা 2634-এ, হয়তো বা নেমে যাইতে পারে যে 2632 বা 31-এ। হ্যাঁ, তো আমরা এইটার উপরে বেস করে এই জন্য শুধু স্কাল্পিং করব, অর্থাৎ ফুলফিল ধরে থাকবো না একদম। যদি আমরা এখানে এসএল সেট করে দেই, টেক প্রফিট সেট করে দিয়ে যদি বসে থাকি যে এইটা হোক, এখন এসএলটা তখন কাছাকাছি থাকে, অর্থাৎ এই থেকে এইটার যে রেশিও, এইটার অনুসারে এসএলটা দেয়া আছে। তো দেখা যায় মার্কেট যদি সামহাও একটু নিচে নেমে আসে, আমাদের কিন্তু ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, লস হয়ে যাবে। এই জন্য আমরা এসএলটা সেট করব না। ঠিক আছে? বুঝতে পারছি। আর 2 নম্বর হলো, এটা তো মানে মৌখিক একটা কথা বললাম। 2 নম্বর যেটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস, সেইটা হলো আমরা গতকালকে এরকম একটা আলোচনা করেছিলাম যে এরকম, 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 এরকম মার্কেটটা এদিকেও যদি থাকে, তাহলে এরকম, 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 বা এরকম, বা এরকম থাকে, তাই না? জি এখন স্যার। আমরা মনে করি যে এইটা ধরেন আপনার 30 মিনিট বা 40 মিনিটের মার্কেট। এই 30 মিনিট বা 40 মিনিটে তো আমরা, মার্কেট এইখানে আছে মনে করেন বর্তমানে, এবং মার্কেট আমাদেরকে সিগন্যাল বলছে যে তুমি এখানে এন্ট্রি নাও, মানে এই গ্রিনটা এখানে আছে যে এখানে এন্ট্রি নাও, আর বলছে তুমি এখানে প্রফিট নাও। আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে এখানে তুমি এন্ট্রি নাও, এখানে প্রফিট নাও, আর তোমার স্টপ লস এখানে লাগাও। সে কিসের উপরে বেস করে বলছে? এই যে মার্কেটের স্ট্রাকচার, এই স্ট্রাকচারের উপরে বেস করে বলছে। তো আমরা একটু দেখে নেব যে ও এন্ট্রি এখানে নিতে বলছে আর টেক প্রফিটটা এইখানে নিতে বলছে। তো টেক প্রফিটটা একটু উপরে বলছে, কারণটা হলো কি, এটাকে ব্রেক করে এইখানে যাইতে হবে তারপরে। যেমন আমরা যদি এইখানেই খেয়াল করি যে মার্কেট মিনিমাম এই পর্যন্ত আসবে, কিন্তু টেক প্রফিটটা আরেকটু উপরে আছে। মার্কেট ও যেখানে টেক প্রফিট দিছে ওখানে যাবে, একটু সময় লাগবে। কেন সময় লাগবে? সময় লাগবে হচ্ছে যে টেক প্রফিটটা ও যেখানে দেখাইছে এটা হলো এই রেঞ্জিং এরিয়াটাকে ক্রস করে উপরে। কিন্তু আমরা সচরাচর জানি যে এরকম একটা রেঞ্জিং এরিয়া থাকলে মার্কেট এর নিচে এসে ওইখানেও রেঞ্জিং করে। যদি আমরা এই জায়গাটাকেই জুম করে দেখার চেষ্টা করি এবং একটু ড্র করার চেষ্টা করি, তাহলে সুন্দরভাবে মাথায় ঢুকে যাবে। যেমন মার্কেট এই যে এইখানে একবার ড্রপ, অর্থাৎ নিচে নামার সময় ড্রপ করছে, আবার ওঠার সময় এইখানে যে ড্রপ করছে, আবার নামার সময় এইখানে এসে ড্রপ করছে, সেম এইখানে ড্রপ, এইখানে ড্রপ, এইখানে ড্রপ। তার মানে এই যে এরিয়াটুকু, এইটা বলা যায় যে এই যেমন শাহবাগ হয়ে গেছে আন্দোলনের জায়গা, এই জায়গাটা পুরো শাহবাগ হয়ে গেছে, তাই না? জি স্যার। তো তাহলে এইখান থেকে যখন উঠবে মার্কেট কিন্তু এইখানেও আবার ড্রপ করবে, এই যে দেখেন ড্রপ করছে, ঠিক আছে, রেড জি জি। ক্যান্ডেল। তো অনেক ক্ষেত্রে এখন যেমন হয়েছে যে কি, এখানে ছোট্ট একটা ডোজি ক্রিয়েট করার পরেই কিন্তু মার্কেট টেক প্রফিটের দিকে চলে গেছে।
অনেক ক্ষেত্রে এখানে কি হয়, এই রেটটা একবারে পাওয়ারফুল হয়ে এই পর্যন্ত নেমে আসে। হুম, হুম, এখন যখনই এরকম পূর্বের এসএল পর্যন্ত চলে আসবে এই রেটটা, তখন ডিসিশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে মার্কেটের পুরা। কারণ আন্দোলন যাইতেছিল এই দিকে, মার্কেট চলে আসছে একটানে এই রেঞ্জিং এরিয়া থেকে। সে এখানে একটা পাইপ পাইছে, ক্ষমতা পাইছে, পাওয়ার পর এখান থেকে মার্কেট ব্যাক করে। তখন কি করে, যে তাৎক্ষণিকভাবে ট্রেড এডিট করার জন্য কিন্তু এসএলটা নিচে চলে আসে। যে ঠিক আছে, হুম। মার্কেট এখানে 100% আমাদের টার্গেট যেখানে ওখানে যাবেই, বাট তুমি এসএলটা বাড়ায় দাও। তখন দেখা যায় আমাদেরকে এসএল বাড়াই দিতে হয়, এসএল বাড়াই দিয়ে আবার ওয়েট করতে হয়, তারপরে মার্কেট আবার এরকম রেঞ্জিং করতে 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 এইখানে যে ব্রেক করে। অর্থাৎ এই কারণটা পুরোটাই ঘটে এই এরিয়াটার কারণে। ঠিক আছে, তো জি, জি, আমরা যেটা বুঝতে করব এখানে করণীয় যেটা, যে আমি এরকম এক্সপিরিয়েন্স আমার আছে, যে দেখা গেলো দুপুর 12টার সময় একটা ট্রেড করছি, এখানে এন্ট্রি পয়েন্ট, এখানে হলো ট্রেড টেক প্রফিট। তো মার্কেট এই পর্যন্ত উঠছে, আমি ওয়েট করতেছি যে এখানে আমার $7 প্রফিট হয়েছে, এখানে আরও একটু উঠলে হয়তো বা প্রাইসটা বেড়ে যাবে, আমার $10 বা $15 হবে। তো আমি ওয়েট করতেছি, কিন্তু ওয়েট করতে যাই কি হয়েছে, এদিকে রেঞ্জিং মার্কেট ছিল, থাকার কারণে মার্কেট এরকম নামতেছে উঠতেছে নামতেছে উঠতেছে, এরকম করে সারাটা দিন চলে গেল। দেখা গেলো 7টা 8টা, রাত 7টা 8টার দিকে এসে মার্কেট তারপরে এখানে উঠলো। তো জি স্যার, জি স্যার। এইখানে যতগুলো সুইং করছে মার্কেট, আমি প্রতিটা সুইংয়ে একটা একটা করে ট্রেড নিলে $60 করেও যদি প্রফিট হয়, তো 4 সাতা মানে 416, $16 হুম, হুম। প্রফিট হইতো আমার 4টা ট্রেডে। আর এই যে এই সামান্য এইটুক থেকে এইটুক ধরে রাখার কারণে আমার কি হয়েছে, সন্ধ্যা 7টা পর্যন্ত মার্কেট নিয়ে আরো টেনশন করতে হয়েছে, যে মনে হয় এখন লস হয়ে যাবে, মনে হয় এখন লস হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য স্ক্যাল্পার যারা, তাদের জন্য সুবিধা হচ্ছে আমাদের ব্যালেন্স অল্প, আমরা অল্প ব্যালেন্স নিয়ে কি করব, এই স্ক্যাল্পিংটা করব। যেমন আমি এখন লাইভ আপনার সামনেই আমার কত হয়ে গেল, $4 হয়ে গেল, তাই না? জি স্যার, জি স্যার। $4 না, $4.83 হয়ে গেছে। তো এটা অলমোস্ট এসেছে। মনে করেন যে খুব মজার জিনিস কিন্তু, হ্যাঁ, যে 125 ইন্টু 4.83, তো অলরেডি $603। তো এরকম করে যদি আমি মনে করেন এই বসেই, তো আমার 2 মিনিটও লাগেনি। তো যদি আমি মনে করেন যে দিনে যদি 10টাও করতে পারি এরকম, তো ইন্টু 10, তো আমার $6,000। আর $6,000 আমি যদি মাসে 15 দিন কাজ করি, তো $90,000 এনাফ। $90,000 একটা চাকরি পাওয়া তো এত সহজ না, জি, তাই না? জি স্যার। তো আমি আমি আমার থিঙ্কিংটাই হচ্ছে এরকম, যে আমি ছোট ছোট প্রফিট করব, কিন্তু জি অনেকগুলো স্যার, করব। এইটাই, জি স্যার। আচ্ছা, এইবার দেখেন এখানে কিন্তু সুন্দর একটা মার্কেট আরেকটা জিনিস তৈরি করছে। সেটা হচ্ছে যে এইখানে এসে দেখেন, যেটা বললাম ওই ঘটনাটাই করছে, এই যে রেঞ্জিং এরিয়াটাতে ও কিন্তু টেক প্রফিটকে হিট করেনি, হুম, হুম। ওর নিচেই দেখেন ঘুরতেছে। হ্যাঁ। একটু জুম করে দেখি আমরা, তাহলে এটা বুঝতে পারবো আরো সুন্দরভাবে। এই যে দেখেন, ও ও আমাদের টেক প্রফিটের কাছে পর্যন্ত গেছে, এই সামান্য মানে হাফ পিপি টিপসের মতো জায়গা ছিল, ওইখান থেকে আবার ব্যাক করছে। ও কিন্তু ঠিকই ঘুরে হ্যাঁ। ফিরে এখানে আসবে, আবার এখানে একটু রেঞ্জিং রেঞ্জিং করে তারপরে এখানে যাবে, কারণ এইদিকে রেঞ্জিং আছে। ঠিক আছে, মার্কেট জি। অলওয়েজ মিরর ক্রিয়েট করে, অর্থাৎ ব্যাগেজ তার যে ক্যারেক্টার থাকে, ওই সেম ক্যারেক্টারটা তার সে আবার হলো তার পরবর্তীতে শো করে। আবার এই ক্যারেক্টার মিলে যেটা হবে, সেম দুইটার অ্যাকুমুলেট ক্যারেক্টার আবার এখানে শো করবে। মার্কেট ঠিক এইভাবে করে করেই সামনে যায়। তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এটা একদম সহজ, স্কাল্পিং করার সময় আমরা এন্ট্রি নেওয়ার সময় সর্বাপেক্ষা চেষ্টা করবো এই নিচের লাইন বরাবর এন্ট্রি নেওয়ার জন্য। তো অধিকাংশ ক্ষেত্রেই সম্ভব হয় না নেওয়া। হ্যাঁ, তো সম্ভব না মাঝখান হলেও থেকে। মিনিমাম এই লেভেল বরাবর নিয়ে নেবো এন্ট্রি। আর এই টেক প্রফিট এই জায়গায় আছে, টেক প্রফিটটাকে কি করব, এই টেক প্রফিটটাকে আমরা এন্ট্রি করে নেবো, আর এই সেলটাকে এন্ট্রি করবো না। এই টেক প্রফিটটাকে এন্ট্রি করে রেখে আমরা মার্কেট এখানে ক্রসে আঙ্গুল ধরে বসে থাকবো। আর আমরা টার্গেট নেব হলো এইটা, এই লেভেলটা, অর্থাৎ ও হচ্ছে ক্যান্ডেলের হাইটাকে টার্গেট ধরছে, এখানে হুম, মার্কেট হুম। যাবে। কিন্তু আমরা ক্যান্ডেলের এই যে ক্যান্ডেলের লোটাকে টার্গেট ধরবো, এই যে লো, এই যে লোটাকে টার্গেট ধরবো, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত গেলে আমরা ক্লোজ করে দেবো, শেষ। জি স্যার, বুঝতে পারছি। আহ, তাহলে আপনি দেখবেন যে এইভাবে এইভাবে অনেক টাকা যেতে পারেন। এই যে এখন কিন্তু মার্কেট হিট করছে, এই দেখেন হ্যাঁ, টেক প্রফিট পুরো ওয়ান হিট বুম। করে 2 তে চলে গেছে। এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তখন আমরা যদি এন্ট্রি করে রাখিনি বুঝতে পারবো না, এইটা কিন্তু আরো নিচে ছিল, টেক প্রফিট কিন্তু একটু উপরে উঠছে, কারণ মার্কেট উপরে উঠে যাচ্ছে এই জন্য। তো মোটামুটি এইখান থেকে এই পর্যন্ত 2 পিপসে আমরা $4 আর্ন করছি। এইখানে তো মিনিমাম পিপস আছে হলো কত, 36 থেকে এদিকে হলো 40, 4 পিপস আছে, 4.5 পিপস আছে। তো এখানে মিনিমাম আমাদের $8 থেকে $10 কিন্তু হয়ে যাইতো, হুম, এতটুকু হুম। ধৈর্য ধরলে। কিন্তু বেশি ধৈর্য ধরলে আবার কি হয়, ওই দেখা গেল যে এখান থেকে রেঞ্জিং করে মার্কেট যে যদি নিচের দিকে হ্যাঁ, এসে হ্যাঁ। এখানে চলা শুরু করে, তো আমরা তো জানি না যে এখন কি হবে, তাহলে কিন্তু বিপদ হুম, হয়ে হুম। যায়।
তো আশা করি বুঝতে আপনার ওই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, আর এন্ট্রির ব্যাপারটা তো ক্লিয়ার হয়েছে না? জি স্যার, ক্লিয়ার। আপনি যেটা বললেন যেটা সেটা হলাম এন্ট্রি কালকে আমি ফার্স্টে তো দেওয়ার পরে আমি আপনার আগে থেকে ভিডিও দেখছি, পরে ওই মোটামুটি আইডিয়া আছে। তো আমি মার্কেটটা পুরো সাজাবেন পরে আমি অনেকক্ষণ দেখলাম আর কি, অনেকক্ষণ চার্ট খুলে অনেকক্ষণ দেখতেছিলাম। তো এইটা যখন ধরা পড়লো, আমি দু একটা নিছিলাম, এন্ট্রি নিছিলাম, ট্রেড নিছিলাম ডেমোতে। তো এইটা আমি এক জায়গায় মানে ড্র করে রাখছিলাম যে ঠিক আছে এটা তুই নামটা সোর্স, ঠিক আছে ওকে ফাইন, আমি এটা কোথায় তোর ড্র যায় করে দেখি। রাখ কোথায় যায়। আচ্ছা। তো আপনি যেটা বললেন আমি আজকে মানে আহ, সকালে কয়টায় 10টা 10:30টার দিকে ওইটা দেখি মার্কেট একটু রেঞ্জিং করে নিচে আইছিল, বাট যেটা আমি এসের মানে এন্ট্রিটা করব ওই পর্যন্ত মার্কেট পরে পুরা বুম, ওটা আচ্ছা। ব্রেক করার পর উপরে চলে গেছে। রাইট। এটা খুব ভালো একটা জিনিস। আর 2 নম্বর হচ্ছে এই যে আমার এখানে একটা সেটআপ দেখতে পাচ্ছেন না, একটা ইএমএ আছে এখানে সেট করা, হ্যাঁ? হ্যাঁ, এটা হচ্ছে ইএমএ 100। 100। ইএমএ 100 দেয়া আছে। এই 100টাকে আমি জাস্ট ইউজ করি এই জন্য যে মার্কেটের ট্রেন্ড কোন দিকে। আচ্ছা তো যখন কিনা এরকম হয় যে মার্কেটের ট্রেন্ডটা ডাউনে, তো সেক্ষেত্রে আমি ওই সময় ডাউন ট্রেডগুলো বেশি রেসপেক্ট করি। আর যখন কিনা আপে হয় তখন আমি আপ ট্রেডগুলোকে বেশি রেসপেক্ট করি। আমি এখানে ট্রেড নেওয়ার সময় অন্য কোনো কিছুই বেশি থিঙ্ক করি না, শুধুমাত্র থিঙ্ক করি স্ট্রাকচার কি মার্কেটের। এই যে স্ট্রাকচার, এইখানে হলো আপ এন্ট্রির জায়গা, এখানে আপ এন্ট্রির জায়গা, এখানে আপ এন্ট্রির জায়গা, আর এইখানে হলো লো এন্ট্রির জায়গা, তাই না? জি এই এতটুকু থিঙ্ক থিঙ্ক করবেন। আর এ যেটা দিচ্ছে ওইটাকে ফলো করলে এই যে টেক প্রফিট 2 কিন্তু সেট আপ হয়ে গেছে। স্যার একটু বলি, হ্যাঁ, হ্যাঁ। আমি আজকে মানে সিগন্যাল দেখে ট্রেড খুবই কম করছি, কিন্তু ওই যে হায়ার হাই করতে করতে যায় না, ওই যে কোনা বরাবর থেকে রাইট, ট্রেড রাইট। করছি। হ্যাঁ। ওইভাবে দেখছি যে না, বেশি এন্ট্রি করা যায়, এটা বাইনারির এইভাবে করছিলাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বাইনারির জন্য তো ওইটা বড় একটা জিনিস যে বাইনারির ক্ষেত্রে মানে বাইনারি আমাকে হিউজ মানি দিছে হচ্ছে শুধুমাত্র বিয়ারিশ ইঙ্গালফিং। মানে আমি কোনো কিছু ধরেই ট্রেড করতাম না, শুধুমাত্র দেখতাম যে বিয়ারিশ ইঙ্গালফিং। আর একটা আমার স্ট্র্যাটেজি ছিল পিএলআর। তো বাইনারির কথা যেহেতু বললেন ওইটাও একটু আলোচনা করে যাই। আপনি যদি বাইনারি করেন তাহলে ওইটাতে আপনার উপকার হবে। পিএলআর স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম, দিনে 1 থেকে 2 বার আসে, কিন্তু ওইটা একদম 100% হয়। যেমন যদি আমরা ধরি এখন এখানে মার্কেট আমরা দেখতে পাবো যে এখানে একদিনের মার্কেট মিনিমাম আছে। তো আমরা দেখব যে মার্কেট আজকে শুরু হয়েছে মনে করেন সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত, এই টাইমটার মধ্যে আমরা যখনই এরকম হাই সৃষ্টি হবে যে এখানে একটা হাই ক্রিয়েট হয়েছে, এখানে মার্ক করব, এখানে একটা হাই ক্রিয়েট হয়েছে মার্ক করব, এখানে একটা হাই ক্রিয়েট হয়েছে মার্ক করব, এটা হাই ক্রিয়েট হয়েছে মার্ক করব। সর্বোচ্চ হাই যখন হয়ে যায় তখন দেখবেন যে এইরকম দুইটা, এই যে গ্রিন আর রেড হয়েছে, এরকম দুইটা গ্রিন আর রেড তৈরি হয়। এটাকে বলে পেলার। এই পেলার যদি হয় এখানে আপনি বাইনারিতে 5 মিনিটের ট্রেড, 5 মিনিটের ট্রেড, এই দুই ক্যান্ডেল সংগঠিত হওয়ার পরেই 5 মিনিটের ট্রেড আপনি এখানে ডাউন ট্রেড নিলে 100% শিওর শুট হয়। ঠিক আছে? এটা দিনে 3-4 বার হয় মার্কেটে। আর 2 নম্বর যেটা বললেন হায়ার হাই হায়ার লো, তো এই নি পয়েন্টগুলো এগুলো হচ্ছে ট্রেড করার জায়গা। আপনি চাইলে এখানে ফরেক্সের স্কাল্পিংও করতে পারবেন, আবার বাইনারিও করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাইনারি থেকে স্যার হলো ফরেক্সের স্কাল্পিং একটু ঝুঁকি কম থাকে দেখছি। হ্যাঁ, ঝুঁকি কম থাকে যে হ্যাঁ, আমার পরবর্তীতে আমি যে মানিটা ইনভেস্ট করছি আমি ক্লোজ করে দিলাম। আর বাইনারি তো একবার ফর্মে ক্লিক করছি তো আর কিছু একদম করার নেই। একদম স্যার, বাইনারি সব থেকে ভয়ঙ্কর আমার মনে হয়। আর আরেকটা বিষয় স্যার হইলো ওই যে লন্ডন সিজন আর হইলো নিউ ইয়র্ক সিজন, এর কতটুকু আগে এবং কতটুকু পিছনের দিকগুলা মানে ভালো কাজ করে। অ্যাকচুয়ালি ভালো কাজ করে হচ্ছে এই যে সময়টা শুরু হয় যে লন্ডন চলতেছে রানিং, নিউ ইয়র্ক শুরু হলো, এই যে শুরু হলো, এখানে যে শুরু হলো তারপরে মনে করেন 10 থেকে 15 মিনিট একটু মার্কেট চাপের মধ্যে থাকে, দৌড়াদৌড়ি করে, তারপরে মার্কেটটা কিন্তু স্থির হয়ে যায়। অর্থাৎ দুইটা মার্কেটই যে ভলিউম মোটামুটি সামঞ্জস্যতার মধ্যে চলে আসে। এই থেকে আবার মার্কেট ক্লোজ হওয়ার 10-15 মিনিট আগে বা আধা ঘন্টা আগে, এই সময়টুকু আমাদের জন্য খুবই ভালো। স্যার ট্রেন কোনো কি মানে টাইম জোন যেদিকে আছে? যাইতে শুরু করে স্যার ওইদিকে কি ট্রেন বেশিরভাগ থেকে মুভ করে নাকি? হ্যাঁ, যেদিকে যাওয়া শুরু করে ওইদিকে ট্রেনটা মুভ করে। আর ওই সময় আমরা একটা জিনিস চেক করব, সেটা হলো যে এরকম মার্কেটকে ছোট করে নিয়ে সেক্ষেত্রে পূর্বের দিনের ঘটনাটা একটু দেখে নেব যে পূর্বের দিন মার্কেটের পজিশন কোন দিকে ছিল। যেমন আমরা যদি একটু সহজভাবে 30 মিনিটের করে দেখার চেষ্টা করি, তো একদম ছোট স্ক্রিন করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে, এই জন্য যে
আমরা স্ক্রিনটাকে ভাগ করে নেব। যেমন মনে করেন যে এইখান থেকে এটা হলো 30 মিনিট, সাপোজ আইডিয়া করতেছি। তারপরে এখান থেকে এটা হলো 30 মিনিট। না, এটা দিয়ে ড্রয়িং করলে বোঝা যাবে না। এটা দিয়ে ড্র করি। সাপোজ এইখান থেকে 30 মিনিট ধরলাম, এখান থেকে 30 মিনিট ধরলাম, অথবা ছোট করেই বলি, ওইভাবে ড্র করতে বহুত সময় লাগবে। এইবার এখানে বোঝার চেষ্টা করি যে মার্কেট দেখবেন যে ঠিক এইখান থেকে এই পর্যন্ত গেছে, আবার ঠিক এই পর্যন্ত নামছে, আবার ঠিক এই পর্যন্ত গেছে, আবার ঠিক এই পর্যন্ত নামছে। এবার যদি আমরা নিচ থেকে টান দিই, উপর থেকে টান দিই, তারপরে এখান থেকে আবার নতুন একটা স্টেপ শুরু করছে। তো আমরা সাপোজ মনে করি যে এই দিনটা যদি এইখান থেকে শুরু হয়, আজকের দিন, তো সকালে দেখলাম মার্কেট এইখানে, আমরা একটু ব্যাক মার্কেট দেখে নেবো যে পূর্বের দিনে কোথায় ছিল। তো পূর্বের দিনে মার্কেট এইখান থেকে উপরে গেছে, তার মানে আজকে মার্কেট আস্তে আস্তে নিচের দিকে নামার সম্ভাবনা আছে। তো নামবে, নামতে নামতে যখন দেখবো যে পূর্বের ডে শুরু এবং ক্লোজ যে জায়গায় হয়েছে, ওই জায়গা থেকে আমাদের ধরে নিতে হবে এবার মার্কেট রিভার্স করবে। যখন আবার এই পূর্বের দুই হায়ার হাই যায় পর্যন্ত চলে যাবে, তখন আমাদেরকে ওয়েট করতে হবে যে মার্কেট এখানে কি ডিসিশন নিচ্ছে। সে কি ব্রেক করে আরো হাইতে চলে যাবে, নাকি এখান থেকে পুনরায় ব্যাক করবে। যেটাকে কিনা বাইনারি যারা শিখতো আমার কাছ থেকে, তাদেরকে আমি ম্যাজিক ভি হিসাবে এভাবে শেখাইতাম। ছোট ছোট ভাবে যদি ভাগ করি 5 মিনিট 6 মিনিটের জন্য, তাহলে দেখবেন যে ভি আছে মার্কেটে। এই যে এটা একটা স্যার ভি। এগুলো এগুলো শিখাইছেন? আমি বাইনারি কোর্স করছি আপনার। আচ্ছা, এই যে ভি, এই যে ভি, ভি। তো মার্কেট এই এই পাশে যে ঘটনাটা ঘটায়, যেভাবে এদিকে ওঠে ঠিক এভাবে এদিকে নামে, আবার এদিকে এভাবে নামে, আবার এদিকে এভাবে, আবার এদিকে। অর্থাৎ এইটাকে ফিল আপ করার জন্য, রেডকে ফিল আপ করার জন্য গ্রিন আসে, আবার গ্রিনকে ফিল আপ করার জন্য রেড আসে। মার্কেট এই স্ট্রাকচার ক্রিয়েট করে করে যায়। তো আমরা যখন ডে ট্রেডিং এর ক্ষেত্রেও, বা যদি দেখা যায় যে ইন্ডিকেটর ছাড়াও ট্রেড করতে চাই, তাহলে জাস্ট আগের দিনের ইতিহাসটা, 30 মিনিট আগের ইতিহাসটা, 15 মিনিট আগের ইতিহাসটা দেখে নিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে ফেললেই এনাফ। তবে দিন শেষে একটা কথা হচ্ছে, খুব বেশি চিন্তা করে ট্রেড করতে গেলেই লস হয়। কারণটা হলো তখন একদম। মানসিক দিকটা ওইভাবে থাকে না। এই জন্য আপনার যেটা করতে হবে যে, আপনার যদি এরকম হয় যে আমি ফরেক্স কাজগুলো শেষ করে বাইনারিতে যাবো, বা মানে বাইনারিটা শেষ করে ফরেক্সে আসবো, এমনটা করা যাবে না। তাহলে আপনি ইমোশন কন্ট্রোল করতে পারবেন না। আপনার ফরেক্সের জন্যই এক সময় বসতে হবে মাথা ঠান্ডা করে নিয়ে, বসে 5টা বা 6টা ট্রেড হয়ে গেল, তো 4-5 $20 হয়ে গেছে, এবার আমি মার্কেট থেকে উঠে যাব, এরকমটা করতে হবে। যে আমার মান্থলি আর্নিং কত হলো। কিন্তু যখনই আপনি দেখবেন যে এরকমটা আইডিয়া হবে, যেমন যে ঠিক আছে, আমি আমার ইনভেস্টমেন্ট $100 আছে, তো এখানে আমি আরও $500 ইনভেস্ট করি, করে তাহলে আমি 1 মিনিটে $4 আর্ন করতেছিলাম, পরে আমি এখানে $20 আর্ন করি, এরকমটা হয়ে গেলেই কিন্তু অ্যাকাউন্ট খালি হয়ে যায়। আমি স্যার অনেকবার প্রায় $100 $200 পর্যন্ত করছি, $10 থেকে বাইনারিতে। আচ্ছা পরে আস্তে আস্তে একবার আবার জিরো করছে। আমি ওই যে 28 নাম্বার ব্যাচের আচ্ছা করার আচ্ছা, পর থেকে অনেকবার ইনকাম করছে, কিন্তু একবার উইথড্র করতে পারি নাই। সব ডলার গুলো আবার নষ্ট মানে হয়ে গেছে। না, এই জন্যই অ্যাকাউন্টে রাখতে হবে অল্প মানি, ওখান থেকে তুলে ফেলতে হবে। অল্প মানি রাখতে হবে, অল্প মানি থেকেই মানি মেক করতে হবে। আর দেখবেন যে অনেক ইউটিউবে যারা দেখায় যে একবারে বসে $2 থেকে $600 করলাম, $2 থেকে কম্পাউন্ডিং 20,000 দেখায় এগুলো। করলাম, এগুলোর মধ্যে ভেজাল আছে। হ্যাঁ, এগুলোর মধ্যে এটাই তো ভেজাল আছে। সম্ভব। কারণ মানিটা আস- আসলে অত সহজ না। অত সহজ যদি হইতো তাহলে জি স্যার। বসুন্ধরা গ্রুপ, এই পদ্মা গ্রুপ, এরা কি করতো, এরকম ট্রেডারদেরকে 5 লাখ 10 লাখ টাকা স্যালারি দিয়ে নিয়োগ করতো, তাই না? জি স্যার, জি স্যার, একদম ট্রু। নিয়োগ করে ওরা টিস্যু বানাইতো না, আর প্রাণ খাদ্যদ্রব্য বানাইতো না, বলতো খালি ট্রেড কর। হ্যাঁ, সেটাই। এত সহজ না আসলে, এত এটাই। সহজ না। এই জন্য এরকমটা করা যাবে না। যে আমার থিঙ্কিং হচ্ছে এতটুকু, আমার প্রয়োজন এতটুকু। যেমন আমি আজকে সারাদিন কোনো ট্রেড করিনি, কিন্তু মাত্র এই যে আপনার সামনে এটা করলাম, 3 ডিসেম্বর জি দেখতে স্যার। পাচ্ছেন। তো সারাদিন আমি অন্য কাজে বিজি ছিলাম, এই জন্য করিনি। গতকালকে আমরা যদি দেখি যে কয়টা ট্রেড করছি, একটু
ছোট ছোট ট্রেড করছি, যে এখান থেকে এই যে 2 তারিখ এখান থেকে শুরু হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 $4, আচ্ছা 12 পরে 12 12 হ্যাঁ 12 13, সরি এটা তো না, এই যে 2 তারিখ নিচ থেকে একটু ভালো করে দেখি এখান থেকে, হ্যাঁ 1 2 3 $5.76, তারপরে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই যে গতকালকে আমি 16টা ট্রেড করেছিলাম। এবং যদি এখান থেকে আমি ক্যালকুলেশন করে ধরি, মানে আমি অলওয়েজ ক্যালকুলেশনটা একটু করি যে আমার আসলে কি দরকার, আমি কি করতে চাচ্ছি, এটা ছাড়া কিন্তু সম্ভব হয় না। যেমন $60 যোগ হলো $6 যোগ হলো, পয়সাগুলো ধরতেছি না, $2 যোগ হলো $11 যোগ হলো $2 যোগ হলো $1 যোগ হলো $6 যোগ হলো $3 যোগ হলো $1 যোগ হলো $4 যোগ হলো $5, হ্যাঁ তারপরে এখানে 5-এর পরে $3, 5-এর পরে আছে আর $3, অর্থাৎ এই টোটাল হইলো $50, 47 আর 3 $50। তো $50 যখন হয়ে গেছে আমি কিন্তু মার্কেট থেকে বের হয়ে গেছি, কারণ হলো 125 দিয়ে আমি এন্ট্রি করলে আমার 6250 টাকা। আমি থিঙ্ক করি যে এইটা যে 6250 টাকা আমার একদিনে হয়েছে, তো আমি 15 দিন ট্রেড করবো, আমার তাহলে কত আর্নিং হয়ে দাঁড়াবে, 93,000 টাকা। ইটস এনাফ ফর মি। এবং মার্কেটে বসা এবং ওঠার টাইম যদি দেখি আমরা একটু খুব সহজ, এগুলো ইন্সপিরেশনের জন্য বলি যে এটাতে মার্কেটটাতে আমি বসছি কত, এটা হলো 7টার সময়, সরি এটা তো আমাদের টাইম না, এটা হলো ওই মার্কেটের ইয়ের টাইম। তো যাই হোক, আমরা যদি এখানে বলি সকাল 7টা আর ক্লোজ করছি হলো যে দুপুর 12টা, এর মধ্যে কয়েকবার বসছি উঠছি, কয়েকবার বসে উঠছি। আর এই যে টেক প্রফিট লেখাগুলো দেখাইতেছে, এগুলো হলো টেক প্রফিট সেট করে দিয়ে আমি ঘুমাইছিলাম বা কোনো একটা কাজে গেছিলাম, বাকিগুলো আমি নিজে নিজে ক্লোজ করছি। আর যেগুলোতে টেক প্রফিট লেখা দেখাইতেছি এগুলোতে টেক প্রফিট সেট করে দিয়ে আমি অন্য কাজে ছিলাম, অটোমেটিক ক্লোজ হয়েছে। আর এই যে এগুলো হলো টেক প্রফিট। আর এসএল সেট করা দেখেন কোনোটাতেই কিন্তু এসএল সেট করা নেই, এই শেষে এখানে একটা এসএল সেট করা আছে এবং এটাতে টেক প্রফিট সেট করা ছিল। এগুলো কোনোটাতেই এসএল সেট করা নেই, কারণটা হলো ওই যে এসএলটা আমি নিজেই পার্সোনালি মেনটেন করি, কারণ আমি তো স্ক্যাল্পিং করে মানি নিয়ে বের হয়ে যাব। সো এইভাবেই করতে হবে। এই যে নতুন সিগন্যাল একটা আসছে, এটাও কিন্তু অলরেডি প্রফিটের দিকে হয়ে গেল প্রফিট। যাই হোক, এখন সেট আপ নিয়ে আর ট্রেড নিয়ে তাহলে ঝামেলা নেই, তাই তো? ট্রেড নিয়ে দুটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, ট্রেড করছি এই ক্যান্ডেলে, রানিং ক্যান্ডেলে, কিন্তু ট্রেড যে পড়ছে দিয়ে ধরেন আরো 2টা ক্যান্ডেল হওয়ার মতো গ্যাপ আছে এর উপরে যে পড়ছে। আচ্ছা মানে যেখানে ক্লিক করছি সেখানে পড়ে নিয়ে আরো নিচে পড়ে গেছে, তাই না না? আর উপরে গেছে, মানে মার্কেট আপে যাইবে, ও নিচে আছে অনেক, ও কিন্তু আচ্ছা আচ্ছা ট্রেডটা আমি দিছি ডাউন থেকে, যে আপে যাইবে ওই 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 জায়গা থেকে টেক প্রফিট নেব, কিন্তু ট্রেড আগেই গিয়ে ওই জায়গায় পড়ে। আচ্ছা, এটা অধিকাংশ ক্ষেত্রেই স্প্রেডের কারণে হয়। আমরা যে এই মার্কেট যে আমাদের কাছ থেকে কমিশনটা খায়, এটার স্প্রেডের কারণে হয়। আর 2 নম্বর হলো নেটওয়ার্কের কারণেও হয়। তো নেটওয়ার্ক স্লো থাকলে মাঝে মধ্যে আমাদের ক্লিকটা ভুল পড়ে যায়। এছাড়া স্প্রেডের ক্ষেত্রেই বেশি ঘটনাটা ঘটে, অর্থাৎ যেমন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট যারা, এরা যেমন 0.20 স্প্রেড নেয়। অর্থাৎ আপনি যদি মনে করেন ক্লিক দেন হচ্ছে যে আপনি ক্লিক দিলেন মনে করেন 2602-এ, তো ওইটা এই স্প্রেডের কারণে ওখানে আরো 20 যোগ হবে, অর্থাৎ 22-এ যায় আপনার ট্রেডটা পড়বে। এই জায়গাটুকুতে 20, এটা হলো মার্কেটের প্রফিট। অর্থাৎ আপনি এখান থেকে মানি মেক করতেছেন এটার জন্য। স্প্রেড কি মানে প্রত্যেকটা ট্রেডে নেয়, না ধরেন প্রত্যেকটাতেই নেয়, দৈনিকের জন্য আলাদা? না প্রতিটাতেই নেয়। ওই যেমন জিরো স্প্রেডের কোনো নাই, তাই না স্যার? জিরো স্প্রেড আছে, জিরো স্প্রেড হচ্ছে এই যে এইটা র স্প্রেড, হ্যাঁ এটাতে আপনি যেখানে ক্লিক করবেন সেখানেই পড়বে। হ্যাঁ, কিন্তু এটা বেস্ট কিন্তু স্যার। হ্যাঁ মিনিমাম $200 ডিপোজিট, আবার এখানে কমিশন আছে। এই কমিশনটা কিন্তু প্রতিটা ট্রেডে না, এইটা হচ্ছে উইথড্রোর সময়। তো যারা মিনিমাম দেখা গেল যে মোটামুটি ট্রেড শিখে গেছে, $200 ইনভেস্ট করার মতো ক্ষমতা রাখে, তারা এই অ্যাকাউন্টটা ইউজ করে। ঠিক আছে, এইটাতে যেটা হলো যে শুধুমাত্র $3 কমিশন দেবো, কিন্তু আমার কোনো স্প্রেড নেই যে প্রতিটা ট্রেডে। তো আমি যখন কিনা এই অ্যাকাউন্ট ইউজ করতেছি,
তো এই যে প্রতিদিন যে মানে প্রতিটা ট্রেড আমি যদি 10টা ট্রেড করি, তো 10টা ট্রেডে কিন্তু সে অনেক টাকা আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে, মানে আমার ইনকাম করা টাকা সে নিয়ে নিচ্ছে। হুম। তো এই জন্য প্রথমত আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট দিয়ে আপাতত ইয়ে করব, যেহেতু $10 দিয়ে করা যায়। তারপরে যখন $200 মালিক হয়ে যাব, তখন আমরা স্পেড করতে পারি। তারপরে এই যে আরও আছে এদিকে, এটা এটাও আপনার জিরো স্প্রেড, কোনো স্প্রেড নেই। আবার এটাতে হচ্ছে আপনার কমিশনটাও কম। আর 2 নম্বর কথা যেটা হচ্ছে, আপনার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে মনে করেন টাকা আছে, আপনি একটা স্প্রেড অ্যাকাউন্ট খুলছেন, আপনি ওইখান থেকে সাথে সাথে ট্রান্সফার করে দিতে পারবেন। মানে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট থেকে কি জিরো অ্যাকাউন্টে না কিভাবে স্যার এটা? মানে আমার যখন স্ট্যান্ডার্ড আচ্ছা অ্যাকাউন্ট আছে। আচ্ছা, তাহলে মনে করেন আপনার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আছে না, তো হ্যাঁ এবার আমরা একটা মনে করেন স্প্রেড অ্যাকাউন্ট বা প্রো অ্যাকাউন্ট খুলি, যেটাতে দেখলাম যে বেস্ট সেটা খুলি, তাই না? জিরো হ্যাঁ, স্প্রেডটা জিরো খুলি, জিরো জিরো, জি স্যার। জিরো স্প্রেড একটা খুলি। তো জিরো স্প্রেডে ক্লিক করলাম, করার পরে এই যে কন্টিনিউতে ক্লিক করলাম, করার পরে এই যে রিয়েল লিভারেজ যেটা আছে ওইটাই থাক, জিরো। এটা টেস্ট পারপোজ যেহেতু খুলতেছি, আমি টেস্ট লিখে রাখলাম। তো পাসওয়ার্ড দিয়ে দিলাম, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে প্রিপেয়ার হচ্ছে। এখন আমার রিয়েলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে 2টা অ্যাকাউন্ট, একটা হলো এই যে জিরো টেস্ট মাত্র খুললাম, এটাতে কোনো ব্যালেন্স নাই। আর এইটা হলো যে স্ট্যান্ডার্ড, এটাতে হলো $197 আমাদের ব্যালেন্স আছে। এখন যদি আমরা ট্রান্সফার করতে চাই ব্যালেন্সটা, তো খুব সহজেই আমরা করতে পারবো। সেটা হলো এই এখানে মাই অ্যাকাউন্টে যেতে হবে, নেটওয়ার্কটা একটু স্লো, এখান থেকে যাই। এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এই যে ট্রান্সফার ফান্ড, আমার এই অ্যাকাউন্টে টাকাটা আছে না, হুম। আমরা এখানে এই যে ট্রান্সফার ফান্ডে ক্লিক করব। ট্রান্সফার ফান্ডে ক্লিক করার পরে আমি কোন অ্যাকাউন্টে দেবো, আমি কি বাইন্যান্সে দিব নাকি আমার কোন অ্যাকাউন্টে, এই যে বিটুইন ইওর অ্যাকাউন্ট আর এটা হলো আদার ইউজার, মানে আমি অন্য কাউকে দিতে পারি। তো এই যে ইওর অ্যাকাউন্ট অর্থাৎ আমার অ্যাকাউন্টে আমি নিব। এখানে দেওয়ার পরে এখন আমার এখানে দেখাই দিতে হবে কোন অ্যাকাউন্টে নেবো। আমি ফ্রম এই অ্যাকাউন্ট থেকে টাকাটা নিব, এখানে $197 আছে। আর এইখান থেকে কোন অ্যাকাউন্টে দিব, তো এই যে আমার স্প্রেড অ্যাকাউন্ট হচ্ছে এইটা, যেটাতে কোনো টাকা নেই, এটাতে টাকা নেই। এবার এখানে আমি কত ডলার নেব, তো যদি আমি এখানে দিয়ে দিই যে এরকম $50 নেব, এখানে তো ওই অ্যাকাউন্টে মিনিমাম তো 200। জিরো অ্যাকাউন্টে মিনিমাম $200 নিতে হবে। সো এখানে $200 দিয়ে দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিলে আমার ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা এই অ্যাকাউন্টে চলে আসবে। এটার জন্য কোনো ফি কাটবে না, একদম জিরো ফি। বুঝতে পারলাম। এই হচ্ছে অবস্থা। দুইটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ শিওর। সেটা হলো মানে আমি বলতেছিলাম যে কখন, মানে কোন টাইমটা আমাদের স্ক্যাল্পিং বলেন বা আপনি কখন নেন, কোন টাইমটা আসলে আমাদের ট্রেডিং এর জন্য সব থেকে ভালো? স্ক্যাল্পিংটা করার জন্য 1 নম্বর হলো সর্বপ্রথম এই স্ট্র্যাটেজিটা ধরে ট্রেড করার জন্য যখন মার্কেট জিগজ্যাগ চলে তখন। হ্যাঁ, জিগজ্যাগ অবস্থায়। জিগজ্যাগ জিগজ্যাগ বলতে যেমন এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, এইখানে দেখবেন যে কোনো সিগন্যালই আপনি পাবেন না। এই স্ট্র্যাটেজি আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড নিয়ে সিগন্যাল দেয় না। আবার এই জায়গাটা জিগজ্যাগ, তাই না? জি জি এই জিগজ্যাগ মুহূর্তগুলোতে অটোমেটিক সিগন্যাল আসবে এবং আপনি এইখানটাতেই কাজ করবেন। আর এই জায়গাটা কিন্তু রেঞ্জিং, জিগজ্যাগটা, জি। এইগুলাতে সিগন্যাল আসলেও আপনি নেবেন না। যেমন এই যে এখানে জিগজ্যাগ হচ্ছে, এখানে কিন্তু সিগন্যাল আসতেছে, এটা মূলত জিগজ্যাগ ধরেই করে। এবং যেহেতু এটার স্ট্রাকচারটাই এরকম যে মার্কেটের স্ট্রাকচার নিয়ে পয়েন্ট ধরে ধরে সিগন্যাল দেয়। আর টাইমের ব্যাপারটা যেটা হচ্ছে, মার্কেট দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত, দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত 2টা সিজন খোলা থাকে, যেহেতু এই সময়টাতেই মার্কেট ভালো থাকে। ঠিক আছে? তো মানে দুপুর 1টা থেকে, মানে এই পাশে একটা এই পর্যন্ত দুপুর 2টা থেকে এলাম নাকি রাত 1টা থেকে 10টা, স্যার? রাত 10টা। রাত 10টা পর্যন্ত মার্কেট ভালো থাকে। কিন্তু ভালো থাকার ইয়েতে আবার আরেকটু এসে দেখবেন এখানে নিউজ, এই যে ফরেক্স ফ্যাক্টরিতে এসে, নিউজ আছে। জি যে স্যার। আমার ইউএসডি মার্কেটে কোনো নিউজ রিলিজ আছে কিনা। যেমন এই যে 2টা 15-তে ইউএসডি মার্কেট, এটা রাত্রে ছিল মানে ভোরে, দরকার নেই। এই যে রাত 9টার সময় ইউএসডি মার্কেট, এখন তো বাজে 10টা 13। তারপরে এই যে এইখানে কিন্তু একটা নিউজ আছে যে অল ডে ইউএসডি মার্কেটের একটা নিউজ আছে।
তো নিউজটা হলো, সেক্ষেত্রে খুব একটা ইফেক্ট পড়বে না। তো তারপরও মেনটেন করা ভালো। ফরেক্সের জন্য এই নর্মাল নিউজ মেনটেন না করলেও সমস্যা নেই, বাইনারির জন্য মেনটেন করতে হবে। জি স্যার। স্যার আরেকটা ইউএসডির কোশ্চেন, সাথে আপনি অন্য আপনি কোনো সাধারণত ক্যান্ডেল? গোল্ডে ট্রেড করেন স্যার? হ্যাঁ, এই স্ট্র্যাটেজিটা গোল্ডের জন্যই ডেভেলপ করা এবং এইটা গোল্ডেই ভালো কাজ করে, এছাড়া কারেন্সি জি স্যার। পেয়ারে খুব একটা ভালো কাজ করবে না। আর আমি হ্যাঁ সেটাই ট্রাই করে দেখলাম আর কি। আমি ইউরো ইউএসডি তে ট্রেড করি, আর হলো এই গোল্ডে করি। তো গোল্ডে সবচেয়ে বেশি করি, ইউরো ইউএসডি তে খুব কম জি। করি। এবং বাইনারিতে ট্রেড করার ক্ষেত্রে ইউএসডি সিআইএসএফ এ করি। ও হ্যাঁ, গোল্ডে করে মজা আছে গোল্ডে গোল্ডে এগুলা। বেটার। আর 2 নম্বরে একটা থিঙ্কিং হচ্ছে, যে যে ধর্মেরই হই না কেন, আহ, জি স্যার। একটা হালাল হারামের ব্যাপার থাকেই। জি স্যার, অবশ্যই স্যার। তো এই গোল্ডের বিজনেসটা আসলে আমি অনেক, মোটামুটি অনেক কয়েক জায়গায় একটু সার্চ টার্চ করে দেখছি যে গোল্ডের এটা হালাল। হ্যাঁ গোল্ডে এটা হারাও স্যার, আমিও দেখছি এটা। তো এটা একটু, আমার পছন্দের। হ্যাঁ হ্যাঁ, তো একটু ইনকাম কম হলেও এটা থেকে করাটাই বেটার। আর মোটামুটি ইনকাম কম বলতে তো এরকম না সারাদিন একটা মানুষ মনে করেন 8টা থেকে এই বিকাল পর্যন্ত চাকরি করে। আমরা যদি এই সময়টা এই মার্কেটে দিই, 20টা ট্রেড করি দিনে, তো হিউজ মানি জি ইনকাম স্যার। করতে পারো। জি স্যার, আল্লাহর রহমতে আসলেই স্যার। কিন্তু সত্যি। করা যাবে না, এতগুলো করলে ইমোশন কন্ট্রোল হবে না। সেটাই। সকালে একটু বসবেন, তারপরে দুপুরের দিকে একটু বসবেন, রাত্রের দিকে একটু বসবেন, শেষ, এনাফ। জি স্যার, এটাই ভালো। আচ্ছা, তার পরবর্তীতে কোনো কোশ্চেন? স্যার আমার আপাতত নাই, মোটামুটি ক্লিয়ার স্যার আমার। তো কোনো এখন যেটা সমস্যা নেই। হচ্ছে কি যে মানে আপনি যখন এই যে যেমন কাজ করতে গেছেন, আপনার দেখলেন যে এসএল দূরে সরে যাচ্ছে বা টিপি সরে যাচ্ছে, এই হচ্ছে এই রেগুলার ট্রেডের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন কোশ্চেন আসবে। অর্থাৎ আজকের মার্কেটের যে পরিস্থিতি, আগামীকালকের মার্কেটের পরিস্থিতি সেম থাকবে না। তো জি। বিভিন্ন অবস্থা ভেদে বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে। এই জন্য প্রতিদিন ট্রেড করতে হবে। জি প্রতিদিন স্যার। ট্রেড করতে হবে, আপনি ডেমোতে করেন বা রিয়েলে করেন। এখন আমার মনে হয় রিয়েলে যাওয়াই বেটার, কারণ আপনার এখানে আর ভয় নেই। জি স্যার, সত্যি। হ্যাঁ, কোনো ভয় নেই। আর যদি $1-2 লসও হয়ে যায়, ওটা রিকভার হয়ে যাবে, সমস্যা নেই ইনশাল্লাহ। আমি ইনশাআল্লাহ। এতটাই কনফিডেন্ট নিজে, এবং আপনাকেও কনফিডেন্স দিচ্ছি। এবং তারপরে যদি এরকম হয় যে ভয় লাগে, তাহলে স্ক্রিন শেয়ার দিয়ে বা ওই সময় আমিও অনলাইনে থাকলাম, আপনিও থাকলেন, যে ঠিক আছে আপনি এন্ট্রি নেন, তারপর আপনি এন্ট্রিটা ক্লোজ করেন। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলে দিব সেটা তো এখানে ইন্ডিকেটরই বলে দিচ্ছে। হ্যাঁ, তারপরও যদি ভয় লাগে, আমি পাশে থাকবো, অর্থাৎ সাকসেস হওয়ার জি জন্য স্যার, যতটুকু করা ধন্যবাদ দরকার। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, স্যার তাহলে ফরেক্সে আমার ভয় কাজ করে না, কিন্তু বাইনারিতে এত ভয়, তাও জয় করছি, কিন্তু উম, মানে ধরতে পারি না। বাইনারিটা একটু ভয়েরই জায়গা। তবে বাইনারিতে যেটা হয় কি, আমরা অনেকগুলো স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি বা অনেকগুলো ক্যান্ডেল নিয়ে থিঙ্ক করার চেষ্টা করি। আর 2 নম্বর যেটা হয়, একটা দুইটা ট্রেড করার পরে আমরা আসলেই তখন আর কোনো চিন্তা ভাবনা করে ট্রেড নিই না, আইডিয়া করে নিই। মনে হয় যে এটা মনে হয় হবে, বাইনারির কথা বলতেছি। তো তখন এই ভেজালটা হয়। সেক্ষেত্রে বাইনারি থেকে মানি মেক করতে হলে আপনাকে একটা স্ট্র্যাটেজি ধরে থাকতে হবে। আপনার যে আমি এখানে ফাঁদ পেতে রাখছি, আসলেই ধরবো, না হলে ধরবো না। যেমন আমি যেটার উপরে একদম ইয়ে ছিলাম, সেটা হলো যে বিয়ারিশ ইঙ্গালফিং। তো আমি বিয়ারিশ ইঙ্গালফিং হলে ট্রেড নেবো, না হলে নিব না। তো আপনি যেহেতু বাইনারিও করেন, ওইটার ব্যাপারে একটু ধারণা দিয়ে যাই, যে আপনার টার্গেটই থাকবে ট্রেন্ড বাইনারির ক্ষেত্রে, হয় আপ ট্রেন্ড নয় ডাউন ট্রেন্ড। যে কোনো একটা ট্রেন্ড ধরবেন, যখন অধিকাংশ ক্ষেত্রেই ডাউন ট্রেন্ডে উইনিং রেশিও বেশি হয় আপ ট্রেন্ডের ক্ষেত্রে। তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনি যখনই দেখবেন এই যে নিউ পয়েন্টগুলো তৈরি হবে, এই নিউ পয়েন্টে যদি বিয়ারিশ ইঙ্গালফিং হয়, তাহলে আপনি ট্রেড নেবেন, এবং 1 মিনিটের ট্রেডে আপনি বেশি লস করবেন, 5 মিনিটের ট্রেডে লসের সংখ্যা কম হয়। যদি এন্ট্রি একটু ভুলও হয়, কারণ ওইখানে বাইনারিতে 3টা জিনিস থিঙ্ক করতে হয়: ট্রেড টাইম, পজিশন, আর একটা হইল স্ট্র্যাটেজি। তো এই ট্রেড টাইমিং পজিশনে যদি আপনার 5 মিনিটের ট্রেড নেন, একটু ভুল হলেও কিন্তু উইন হয়। যেমন সাপোজ আমার স্ট্র্যাটেজি বলছে যে এইটা বিয়ারিশ ইঙ্গালফিং হয়েছে, আমি এন্ট্রি নিলাম এখানে 1 মিনিটের জন্য, তো এটা উইন হয়ে গেল। সেম এখানে বিয়ারিশ ইঙ্গালফিং হয়েছে, পরে আমি এখানে এন্ট্রি নিলাম, ক্যান্ডেলটা ছোট হয়েছে, ট্রেডটা একটু নিচে পড়ে গেছে, আমার এটা লস হয়ে গেল। 1 মিনিটের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। আর 5 মিনিটের ক্ষেত্রে যেটা সুবিধা হয়, সেটা হচ্ছে যে আমার এন্ট্রি নেওয়ার কথা ছিল এইখানে, কিন্তু আমি এন্ট্রিটা এখানে নিতে পারিনি, আমার এন্ট্রিটা এখানে পড়ে গেছে, কোনো সমস্যা নেই। 5টা ক্যান্ডেল তো হবে, তো 1 2 3 4 5, 5 নম্বর ক্যান্ডেল এখানে হয়েছে, তার মানে উইন হয়ে যাবে।
আবার দেখা গেল যে এখানে বিয়ারিং ইনগালফিং হয়েছে, আমার ইন্টিনারল ছিল এখানে আমি নিতে পারিনি, একবারে নিচে নিয়ে ফেলছি। তো কোনো সমস্যা নেই, 5টা ক্যান্ডেল তো হবে, 1 2 3 4 5, দেখা যাবে যে উইন হয়ে যাবে। এটা কিন্তু অলমোস্ট লস হয়েছে। আবার এইটার এন্ট্রি এখানে আপনি নিচে নিয়ে ফেলছেন, 5টা ক্যান্ডেল 1 2 3 4 5, এখানে এসে উইন হবে। তার মানে আমরা এইটুকুর মধ্যেও যদি খেয়াল করি তাহলে 2টা উইন 1টা লস। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের লস রেশিও কমে যাবে। কিন্তু আমরা বাইনারিতে যেটা হয়ে যায়, ইমোশন কন্ট্রোল ঠিক থাকে না, যার কারণে আমরা একটা দুইটা ট্রেড করার পরে আর স্ট্র্যাটেজির জন্য অপেক্ষা করি না। আমার অনেক স্টুডেন্ট আছে এরকম যে বলে যে আজকে 60টা ট্রেড করছি, 70টা ট্রেড করছি। তো এটা আসলে কেমনে 10টা বা 15টা পর্যন্ত মানে এমোশন ধরে রাখা খুব কঠিন হয়ে যায় আমার জন্য। হ্যাঁ, তখন হাত অটোমেটিক ট্রেড করে। তো আমার মনে হয় যে বাইনারিতে যেটা করতেছেন করেন, সমস্যা নেই, কিন্তু আপনি স্কাল্পিংটা শুরু করেন। আর এইখানে ব্যালেন্স আপনাকে এরকম $200 বা $100 না হলেও সমস্যা নেই, আপনি $20 বা $25, তবে যদি $20 বা $25 থেকে লস রিকভার করাটা কঠিন হয়, এই জন্য মিনিমাম $80 বা $100 হলে আপনি ডেলি আমার এই অ্যাকাউন্টে তো আপনি দেখতেই পাচ্ছেন, আমার আলাদা একটা বিগ অ্যাকাউন্ট আছে, ওটাতে আমি ডে ট্রেড করি। তো ওটার ব্যাপারটা ভিন্ন, কিন্তু এই যে স্কাল্পিং যেটা আমি বলতেছি এইটা কিন্তু এই অ্যাকাউন্টেই দেখতে পাচ্ছেন। সো আমার মনে হয় যে $80 বা $70 বা $100 নিয়ে আপনি যদি এই স্কাল্পিং করেন বাইনারি থেকে মোটামুটি ভালো আর্ন করতে পারবেন। ওইখানে যেটা লস হয়ে যায় আপনি 3 দিনে $100 আর্ন করেন, আবার একদিনে চলে যায়, এই ভয়টা আপনার এখানে থাকবে না। আর টাকা তোলার অভ্যাস করা, যেমন মনে করেন যে সাপোজ আমার ব্যালেন্স $100 ছিল, তো এখন $197 হয়ে গেছে, তা আমি এখান থেকে $97 তুলে নেব। অথবা $100 হয়েছে, $100 থেকে 120 আসছে, আমি $20 তুলে নেব। ওইখানে রাখবো না, ওইখানে রাখলে আপনার ইমোশন কন্ট্রোল থাকবে না। আর এটা একটা মনের স্যাটিসফ্যাকশন চলে আসবে তখন, যে হ্যাঁ আমি টাকা তুলতে পারছি, আমি করতে পারছি, এটা যে বিশাল বড় একটা সাহস, এই সাহসটা আপনাকে অনেক দূর আগায় নিয়ে যাবে। জি স্যার। তো স্যার আমি মার্কেট সাইকেল, হ্যাঁ হ্যাঁ টাকা মার্কেট সাইকেল স্যার, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আমি তো বাইনারিতে মার্কেট সাইকেল ধরে ট্রেড করছি, কিন্তু ফরেক্সে সাইকেল হিসাব করলে তো আরো মনে হয় যে বেটার ফলাফল পাওয়া যাবে কিনা। হ্যাঁ পাবেন। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউন ট্রেড, আপের ক্ষেত্রে আপ। হ্যাঁ অবশ্যই। এখন আপনারা দুজন আছেন যেহেতু, দুজনই সেম সব কাজে, সেক্ষেত্রে আমি বলবো যে রিয়েল ট্রেড শুরু করে দেন। আর একটু ভয় লাগলে আমাকে অনলাইনে সাথে নেন। আর যেটা হচ্ছে যে এই আজকে মনে করেন যে সাপোজ কয়টা ট্রেড করলেন, কয়টা ট্রেড করার পরে কয়টা উইন হইলো, কয়টা লস হইলো, একটু রেকর্ড রাখেন। এইভাবে 2 দিন 3 দিন করেন, তখন আর আমাকে লাগবে না, আপনি একা একাই পারবেন। ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ, স্যার, আজকে কি ইনশাআল্লাহ। আর কোনো কোশ্চেন আছে? না না থাকলে স্যার, আপাতত আর কোনো নাই কোশ্চেন নাই স্যার। আমাদের। মার্কেট অন আছে, ট্রেড করেন, ডিমোতে করেন অথবা জি স্যার। রিয়েলে করেন, তারপরে আস্তে আস্তে রিয়েলে চলে যান ইনশাল্লাহ। জি স্যার, বাইনারি ইনশাআল্লাহ। স্যার ফরেক্সে আমি বেশি ভালো মনে করতেছি, হ্যাঁ বাইনারি অবশ্যই আস্তে আস্তে অবশ্যই, ফরেক্স ফুটিয়ে ভালো। আর চিন্তা করছি। বাইনারি টাকা পয়সার মধ্যে একটু ইসলামিক কাহিনী আছে, তো ফরেক্স করাটাই বেটার। জি স্যার, ফরেক্স ইজ হালাল। হ্যাঁ হ্যাঁ, ফরেক্স হালাল সেক্ষেত্রে, কারণ আমরা এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছি, ছোট মোটো মোল্লা এসে বলবে যে এগুলো হালাল, এই সেই মুক্ত হারাম বলবে। এখানে আমরা বাইং কন্ডিশন দিয়ে দিচ্ছি, সেলিং কন্ডিশন দিয়ে দিচ্ছি, যে আমি এত টাকায় কিনছি, এত টাকা হইলে সেল করব, তাই জি না? জি। হুম হুম। সো এখানে হারামের কোনো কিছু নেই, আমি এখানে ইনভেস্ট করছি, আমি এখানে পরিশ্রম করতেছি। বাইনারির ক্ষেত্রে আমিও ঠিক আছে, একমত। তো আজকে জি স্যার। তাহলে এই পর্যন্তই থাকলো, আপনারা ট্রেড করেন, আবার কি হয় সমস্যা আমাকে পার্সোনালি জানান। ওকে স্যার, জানাই স্যার। নেক্সট ক্লাস আমাদের কেমনে কবে? নেক্সট ক্লাস হচ্ছে আপনি আমাকে পার্সোনালি নক দেন, হ্যাঁ, যে আমার এখন এই জি প্রবলেমটা স্যার। হচ্ছে বা আমি সাকসেস হতে পারতেছি না। হ্যাঁ, তারপরে আবার হলো সবাইকে নিয়ে একদিন আবার একটা নতুন অ্যানালাইসিস নিয়ে ক্লাস করব, তারপরে আবার এভাবে পার্সোনালি ওয়ান টু ওয়ান কথা বলবো। ও জি স্যার, জি স্যার, ওকে। জি স্যার, ওকে, বুঝতে পারছি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।